তিনি তার দুর্নীতির কথা জানেন, সেটা বলছেন সঠিক সময় বলবো। ইমিডিয়েট তো মুখ্যমন্ত্রীকে ইন্টারোগেশন করার কথা প্রথম। দ্বিতীয় যে এই ভয়টাই তোমার ভোটটাকে পোলারাইজড করে দেবে, এই পোলারাইজেশনটা চাইছে। তাতে লাভ কার হচ্ছে? দুপক্ষের লাভ। এসআইআর এর আজকে যে বিরোধিতা উনি করছেন সেটা কিন্তু ফেব্রুয়ারি মাসে ওনার দল প্রথম ইনিশিয়েশনটা নেয় ভারতবর্ষে একটি রাজ্যে। আজকে তিনি হঠাৎ ঘুরে দাঁড়ালেন কেন? হঠাৎ করে তিনি প্যারাডাইম শিফট করলেন কেন? তার কারণ দুটো তিনটে। এক, এসআইআর নিয়ে যে তরজা শুরু হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় বনাম বিজেপি বা মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, শান্তনু ঠাকুর, কি মনে হচ্ছে আপনার, কোন দিকে এগোচ্ছে বিষয়টা? দেখো, দুটো পোল তৈরি করার চেষ্টা 11 সালের পর থেকে মমতা ব্যানার্জি এবং রাজ্যের প্রধান বিরোধী দল সংখ্যা তত্ত্বের ভিত্তিতে এখন যে বিজেপি, তাদের কিন্তু এই সামগ্রিক চেষ্টাটা চলে। ক্লিয়ার বোঝার চেষ্টা করো, সিএ এনআরসি নিয়ে মমতা ব্যানার্জির যে ভূমিকাটা ছিল পার্লামেন্টে, সেটা কি সিএ এনআরসি নিয়ে মমতা ব্যানার্জি থার্ড লার্জেস্ট দল ভারতবর্ষের করেছে? সিএ এনআরসি নিয়ে যে জন সচেতনতাটা দুটো পর্যায়ে, একটা হচ্ছে সার্বিকভাবে পলিটিক্যালি, আর একটা হচ্ছে পার্লামেন্টারিতে রিপ্রেজেন্টেশন। দুটো অ্যাসপেক্টে মমতা ব্যানার্জির মতন পলিটিক্যাল এম্পাওয়ার্ড একটা দল ভারতবর্ষে, অপোজিশন, এনডি জোটের একটা মুখ তারা, ইন্ডিয়া জোটের, তাদের ভূমিকাটা কিন্তু সমস্ত ধোঁয়াশাজনক ছিল, চালাকিতে ভরা। এবার নেক্সট টু নেক্সট তুমি চলে আসো আজকে এসআইআর। এসআইআর একটা কনস্টিটিউশনাল ম্যান্ডেট, এটা বুঝতে হবে। মমতা ব্যানার্জি ভালো করেই জানেন, দীর্ঘদিনে পার্লামেন্টারি ডেমোক্রেসিটা করেছেন তিনি। 52, 56, 57, 61, 65, 66, 83, 84, 87, 89, 92, 93, 95, 2002, 2003, 2004, এই যে মোট 13টা এসআইআর, তার মধ্যে 12.5 বারই কংগ্রেস সেন্ট্রালে। এইগুলোর সময় তো একটা বড় অংশ মমতা ব্যানার্জিও পলিটিক্যালি কখনো এ রাজ্যের অন্তত ছিল, অপোজিশনে ছিল। 2002 লাস্ট যে এসআইআরটা 28 লক্ষ ভোটারের নাম কাটা গিয়েছিল, তিনি প্রশংসা করেছিলেন বাইরে বেরিয়ে এসে। 2005-এ চরণ সিংজি আটোয়ালার মুখে যখন কাগজ ছুঁড়ে মেরে তিনি বলছেন 1 কোটি বাংলাদেশি ভোটার রাজ্যটাকে কুড়ে কুড়ে খাচ্ছে, এনআরসি চাই, করেছিল দাবিটা। আজকে এসআইআরটা কিন্তু ম্যান্ডেট, কিন্তু প্রশ্নটা যেটা উনি করতে পারতেন, এসআইআর এর পদ্ধতিগত দিকটা, যেটা বিহারে হলো, বিহারে 65 লক্ষ ভোটারের নাম কাটা গেছে আর 21,53,000 ইনক্লুড হয়েছে। তোমরা কি, অনেকেই জানি না আমরা, বা জানানো হয় না, এই অপোজিশনে মমতা ব্যানার্জি আছে, তারা এইগুলো কনসাসনেসটা তৈরি করবে মানুষের মধ্যে, যে এদের মধ্যে একটা বড় অংশ মহিলা ভোটারের নাম কাটা গেছে, সংখ্যালঘু পিছিয়ে পড়া, সংখ্যালঘু ভোটারের নাম কাটা গেছে। আজকের খবর 5 জন মৃত একই গ্রামের, যারা কাগজ নিয়ে হাজির, যারা মারা যায়নি, এই সংখ্যাটা ভয়ানক। এই যে পার্টটা, অর্থাৎ আপনি জানেন এসআইআরটা করতে হবে। ইভেন ফেব্রুয়ারি মাসে, তোমরা বোধহয় খেয়াল আছে, তোমরাও করেছিলে, মমতা ব্যানার্জির দল তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ যখন প্রশ্ন করলেন সারা ভারতবর্ষে স্পেশাল রিভিউ আনতে হবে, রিভিশন করতে হবে, মমতা ব্যানার্জি প্রশংসা করেছিল। তার নির্দেশে বাড়ি বাড়ি তার দলের লোকজন, যুব নেতারা 3 মাস ধরে স্পেশাল করেছিল, ভুতুরে ভোটার খোঁজার পালাটা। অর্থাৎ এসআইআর এর আজকে যে বিরোধিতা উনি করছেন সেটা কিন্তু ফেব্রুয়ারি মাসে ওনার দল প্রথম ইনিশিয়েশনটা নেয় ভারতবর্ষে একটি রাজ্যে। আজকে তিনি হঠাৎ ঘুরে দাঁড়ালেন কেন? হঠাৎ করে তিনি প্যারাডাইম শিফট করলেন কেন? তার কারণ দুটো তিনটে। এক, লোক খেপানো, লোককে কনসাস করা, অ্যাওয়ার করা, আর লোককে খেপানো, অযাচিত ভয় ধরিয়ে দেওয়া, এই দুটোর মধ্যে তফাৎ আছে। মমতা ব্যানার্জি দ্বিতীয়টা খুব সন্তর্পণে করেন। ক্যাকা ছিচি রাজ্যে করে তোলপাড় করে দিয়েছিলেন। পার্লামেন্টে যে ভূমিকাটা ওনার নেওয়ার ছিল, নিয়েছিলেন কি? ভোটদান থেকে কতজন এমপি বিরত ছিল সেই সময়, তার ব্যাখ্যা উনি দেননি। কিন্তু আজকে এসআইআর নিয়ে তিনি তো
তার তো ভালো একটা দিক ছিল। বাংলায় এসআইআর নিয়ে বিহারে যে কেন্দ্রীয় নির্বাচন কমিশন যে কায়দায় নিজের নাকটা কেটেছে, মুখ পুড়িয়েছে, সুপ্রিম কোর্টের কাছে বারবার প্রশ্নর সম্মুখীন হতে হয়েছে। আজকে এই একই পদ্ধতি বাংলায় করতে গেলে তিনি রক্ষা কবচের ভূমিকা নিয়ে যে এসআইআর তোমায় করবে, কিন্তু আমরা মনিটর করছি, লোককে অ্যাওয়্যার করছি যে বৈধ ভোটারের নাম যেন কাটা না যায়। উনি কি করছেন তার পরিবর্তে? কি করছেন? কখনো সংখ্যালঘুদের ইয়ে দিচ্ছেন, ভয় ধরিয়ে দিচ্ছেন, কখনো একে ভয় ধরিয়ে দিচ্ছেন। কনস্ট্রাকটিভ কি করলেন আপনি? আর অথচ এসআইআরটা ফেব্রুয়ারি মাসে আপনার নেতৃত্বেই এসআইআর এর রোল এটা তৈরি করলেন, অর্থাৎ খাল কেটে কুমিরটা আপনি আনালেন। আজকে আপনি বলছেন এসআইআর প্রথমে বললো কোনো ভোটারের নাম কাটা যাবে না। এটা হয়, একটা কনস্টিটিউশনাল ম্যান্ডেট। একটা পরিষ্কার 324 থেকে 329 নম্বর যে সংবিধানের পার্টগুলো, তার 16 নম্বর ধারাটা পরিষ্কার বলা আছে বৈধ ভোটার, বৈধ নাগরিক, এই দুটো সমার্থক। অর্থাৎ তুমি ভোটার হতে গেলে তোমাকে বৈধ নাগরিক হতে হবে, এটা তো বাস্তব। নাগরিক হতে গেলে ভোটার না থাকলে হলেও সমস্যা না, সে তো আলাদা জিনিস, সে উঠাবে না, সে নাম উঠাতে পারে, কিন্তু তুমি ভোট দেবে, তুমি বৈধ নাগরিক নয়, এটা তো হতে পারে না। আজকে প্রশ্নটা হচ্ছে যে যখন আপনি যখন অপোজিশনে দাঁড়িয়ে থেকে থেকে চিৎকার করে করে আপনি একটার পর একটা গণ আন্দোলন গড়ে তুললেন। 2003-এ শুধু এসআইআর হয়েছে, 2006-এ মূলত তার দাবি মেনে মমতা ব্যানার্জির উত্তাল আন্দোলন মেনে কে জে রাওকে রাজ্যের রোল অবজারভারের মতন একটা পোস্ট তৈরি করে কেন্দ্রীয় নির্বাচন কমিশন এখানে পাঠিয়েছিল 3.5 বছরের মাথায়, এসআইআর এর 3.5 বছরের মাথায়। সেবার 9 লক্ষ ভুতুরে ভোটারের নাম কাটা গেছে। শুধু তাই নয়, 2009 লোকসভা নির্বাচন ঠিক পাক মুহূর্তে মমতা ব্যানার্জির রিকোয়েস্টে এন গোপালাস্বামী মুখ্য নির্বাচন কমিশনার কলকাতায় যখন এসছেন, তিনি ছুটে গিয়ে দক্ষিণ কলকাতা লোকসভার 46,000 জাল ভোটারের রয়েছে, যাদবপুর কেন্দ্রে 1320 জাল ভোটার রয়েছে, এই দাবিপত্রটা পেশ করেছিলেন। শুধু তাই নয়, 2003-এর লাস্ট এসআইআর এ 28 লক্ষ ভোটারের নাম কাটা যাওয়ার পরে ভোটার হিসেবে দাঁড়িয়েছিল 4,58 লক্ষ। আজকে ভোটারের সংখ্যাটা তোমার কত? লাস্ট যে ভোটারটা হয়েছে, আমাদের এই মুহূর্তে ভোটারের সংখ্যা 3,02,00,000 বেড়ে, এই 22 বছরে 3,02,00,000 বেড়েছে, 66% শতকরা ধরলে। অথচ জনসংখ্যা কত বেড়েছে লাস্ট সেন্সাস 11-র পরে? আজকে ভারতবর্ষের স্ট্যাটিস্টিক্যাল মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স এবং ইমপ্লিমেন্টেশন বিভাগের তথ্য বলছে 10 কোটি প্লাস এ রাজ্যে ভোটার নাগরিক, 31% জনসংখ্যা। তোমার জনসংখ্যা বাড়ছে 31%, ভোটার বাড়ছে 66%। হাউ ইট ইজ পসিবল? এই সাযুজ্যতা না থাকলে তো তুমি একজন সুনাগরিক হিসাবে তো তুমি বলবে যে আমি দেশের মূল নাগরিক। একটা মুসলমান সংখ্যালঘু পরিবার সে তো দাবি তুলবে আমি এই দেশের নাগরিক। অন্য জায়গার থেকে যদি কোনো বহিরাগত, সে যে ধর্মেরই হোক, ঢুকে পড়ে, তাহলে তো আমার সন্তানের চাকরি, আমার সন্তানের গ্রাসাচ্ছাদনের অধিকারটাকে সে কেড়ে নেবে। তুমি কি চাইবে? একদমই চাইবে। আমি আপনার কাছে আরেকটু ক্লিয়ার ভাবে জানতে চাইবো রাজনৈতিক প্রেক্ষাপটটা, কারণ শুভেন্দু অধিকারী কটাক্ষ করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, তার পাল্টা বিজেপির নেতৃত্বরা বলছে। এই যে রাজনৈতিক পরিস্থিতিটা তৈরি হচ্ছে, 2026-এর নির্বাচন এগিয়ে আসছে, ভোটের অঙ্কের হিসাবে কে কোন দিকে এগিয়ে আছে, আর এসআইআর হলে তাহলে কার দিকে কতটা এই পাল্লা ঝুঁকে থাকতে পারে? দেখো, এসআইআর এর সাথে ভোটের আমি সম্পর্ক দেখি না। তুমি বোধহয় মনে আছে 2006 যেটা আমি তোমায় বলছিলাম, ওই কেজি রাওকে আনার পরে 9 লক্ষ ভোটার কাটা গেল, রেকর্ড মার্জিনে শাসক তৃণমূল সিপিএম জিতেছিল, 235টা আসন পেয়েছিল, রেকর্ড। এই যে বলা হচ্ছে যে 1,20,00,000 মানুষের নাম ভোটার কার্ড, অবৈধ ভোটার বাদ যেতে পারে, শুভেন্দু অধিকারী মাঝে মাঝে রোহিঙ্গাদের কথা বলছেন, এর ফলে রাজনীতিতে তো একটা প্রভাব পড়বে, একটা ন্যারেটিভ তো তৈরি হচ্ছে দুটো। একটা অংশ যারা এই দেশের বৈধ নাগরিক ভোটার, তাদের মধ্যে একটা ভয় ধরছে, এই ভয়টাই তোমার ভোটটাকে পোলারাইজড করে দেবে।
এই পোলারাইজেশনটা চাইছে। তাতে লাভ কার হচ্ছে? দুপক্ষের লাভ। দুপক্ষের মাঝখানে কেউ আছে? এই যে তোমার উত্তরবঙ্গে এত বড় ক্যালামিটিস হলো, কত ছোট ছোট দল, রেড ভলেন্টিয়ার, অমুক, সবাই তো গেছে। আমরা ওটা নিয়ে আলোচনা করছি। এসআইআর এর কীর্তন গাইছি। এসআইআর কি খায় না মাথায় দেয়? এসআইআর কি এর আগে হয়নি? 13 বার এসআইআর। তো তুমি বললাম তোমাকে আমি, কত লোককে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানে ধাক্কা দিয়ে পাঠিয়েছে, তথ্য আছে তোমার কাছে? আরে বাবা, এসআইআর একটা রোল লিস্ট, যে রোল লিস্টে তোমার নাম ইনক্লুশন এবং এক্সক্লুশন হয়। এখানে মৃত ভোটারেরও একটা বড় অংশ কাটা যায়, তো কাটা যায়। এই জন্য বিহারে 36 লক্ষ ভোটারের ইয়ে পাওয়া যায়নি, তারা পরিযায়ী অন্য জায়গায় কাজ করছে, একটা বড় অংশ পাওয়া যায়নি, নাম কেটেছে। আস্তে আস্তে সেটা ইনক্লুড হবে, সংশোধন করছে সুপ্রিম কোর্টের চাপে। তুমি এটা বরং এটা করতে পারতে অ্যাজ আ রেসপন্সিবল পলিটিক্যাল পার্টি, যে আমি কিপ ওয়াচ, আমি দেখবো যে যাদের নাম কাটা গেছে নির্বাচন কমিশন সেটা যেন স্যানিটি রক্ষা করে আবার জাজ করে, ক্রস ভেরিফাই করে যে তারা সত্যিকারে কি বাইরের বা মৃত। আমি না করে গরমা গরম একবার বলছি কারোর ভোটার লিস্টে কারো নাম কাটতে দেব না, আবার বলছি বৈধদের নাম, অবৈধদের নাম বাতিল হোক, বৈধদের কাটতে দেব না, আবার নতুন করে বলছো ধমকে চমকে যে এসআইআর করতে দেব না, আবার বলছো বিএলআরওদের সতর্ক করছো, ভয় ধরাচ্ছ, তাই তো? রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনারকে তুমি ব্ল্যাকমেলিং এর ভাষায় কথা বলছো। এতে যেটা হচ্ছে যে কিছু না করে মমতা ব্যানার্জি ভোটারকে প্রভাবিত করছে একটা অংশকে, আর উল্টো পাশে দড়ি টানাটানি করছে প্রধান বিরোধী দল বিজেপি। এই দুজনের এই পোলারাইজড খেলাটাই কিন্তু মানুষকে আতঙ্কিত করে তুলছে। আমি তোমাকে পরিষ্কার বলছি, তুমি যাও রাস্তাঘাটে, যাদের 2002-এ একটাবার এই দল, শাসক দল বা বিরোধী দল বলতে পেরেছে যে 2002-এ যাদের অলরেডি নাম আছে তাদের কিছু লাগবে না ভোটার লিস্টে, বলেছে কি? একবার তৃণমূলের তরফ থেকে শাসক দল দায়িত্ববান এত চিন্তিত আমাদের ভোটার লিস্টে নাম কাটা যাওয়া না যাওয়া নিয়ে? কোথাও ক্যাম্প করে দেখেছো? অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে ওরা, যে ভাই ভাবনানোর কিছু নেই, 11টা ডকুমেন্টস এর এগুলো লাগবে না লাগবে সব আলোচনার মাধ্যমে হবে, তোমরা ঘাবড়াবে না। বরং না করে কি বলছে, এনআরসি করার চেষ্টা করছে। আরে কি এসআইআর বহু যুগ ধরে চলছে, তোমাকে সালগুলো বলে দিলাম, তার সাথে এনআরসির কি সম্পর্ক? আর যদি এই অভিসন্ধি থাকে, তুমি তো প্রধান বিরোধী দল, তুমি তো একটা জোট করেছো ভারতবর্ষে, তারা কি মরে গেছে? নাগরিক সমাজ কি মরে গেছে? এই যে ভয়টা, ধরুন আমি আবারও বলছি, যে কাজটা তৃণমূলের করার কথা ছিল সেটা করেনি, বরং মানুষকে উস্কে দিয়ে বিপদগামী করে ভোট ব্যাংকটাকে পুষ্ট করছে। ঠিক একই তাওয়ায় রুটি সেকছে প্রধান বিরোধী দল বিজেপি। দাদা, এখানে আপনার কাছে আর একটা প্রশ্ন এসআইআর নিয়েই, যে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, আপনিও সেই প্রসঙ্গ উল্লেখ করলেন, যে সিইও যিনি আছেন তাকে আপনি বলছেন ব্ল্যাকমেলিং করার চেষ্টা করছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য যদি আমরা দেখি, তিনি বলছেন যে সিইও দুর্নীতির সঙ্গে যুক্ত। আমার প্রশ্ন এখানে, মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম নিয়ে যখন মন্তব্য করেন, অনেক আমার কাছে ফাইল রয়েছে, ডায়েরি রয়েছে, এরপরে প্রকাশ করব, প্রকাশ কেন করছেন না? একজন মুখ্যমন্ত্রী হিসেবে একজন নির্বাচনী আধিকারিককে বলছেন তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত, সময় হলে বলবো, সময় হলে কেন বলতে হবে? কেন দুর্নীতির সঙ্গে যুক্ত হলে তাকে ধরে সাজা দেওয়ার ব্যবস্থা কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করবেন না? প্রথম কথা, নামটা কে পাঠিয়েছিল? আগরওয়ালের কিছু নাম পাঠাতে হয়, নাম পাঠানোর পরে ঠিক আছে, আমি এটা মেনে নিলাম যে নাম পাঠিয়েছে, তখন সৎ ছিল, তারপরে দুর্নীতিগ্রস্ত হয়েছে। প্রশ্ন হচ্ছে, তাই যদি হয়ে থাকে, নামটা পাঠানোর পরে নির্বাচনের দায়িত্বে উনি পেয়েছেন, তার আগে, তারপরে নামটা চলে যাওয়ার পরে নির্বাচন কমিশনার রিক্রুটমেন্ট হওয়ার আগে তো তিনি স্টেট ক্যাডার ছিলেন, তোমার কথাই ধরে নিলাম, তখন তিনি সৎ ছিলেন, নির্বাচন কমিশনে গিয়ে অসৎ হয়েছে। প্রশ্নটা হচ্ছে, আমিও ধরে নিলাম তাই, বা মমতা ব্যানার্জির কাছে এখন ইনপুট আছে, তখন ছিল না। প্রশ্নটা হচ্ছে, অ্যাজ এ সিএম, রাজ্যের প্রশাসনিক প্রধান, আপনি মুখেই কথাগুলো বলছেন কেন? আপনাকে তো থানায় ঢুকি নিয়ে ইন্টারোগেশন করার কথা, যে আপনি একটা লোকের দুর্নীতির কথা জানেন, আপনি বলছেন এখন বলবো না। একটা দুর্নীতিগ্রস্ত লোককে ওরা বসিয়ে রাখছেন জেনে বুঝে, সেটা পাবলিকলি বলছেন। যেই মানে কি আরাবুল্লাহকে বোম বাঁধে বলেছিল শওকত মোল্লা, তুই বোম বাঁধিস, কে বলছে? পুলিশ মন্ত্রী, যাকে জেলে ভরার কথা, পুলিশ মন্ত্রী হাসতে হাসতে বলছে তুই তো বোম বাঁধিস, তুই ওকে বাস স্ট্যান্ডে কি করবি? রাজ্যের মুখ্যমন্ত্রী একজন
সর্বোচ্চ অটোনোমাস বডির কর্তা, যে একটা সময় তারই ক্যাডার ছিল তার সরকারের, নামটা রেকমেন্ড তিনি পাঠিয়েছিলেন কয়েকটা নামের মধ্যে। তিনি তার দুর্নীতির কথা জানেন, সেটা বলছেন সঠিক সময় বলবো। ইমিডিয়েট তো মুখ্যমন্ত্রীকে ইন্টারোগেশন করার কথা প্রথম। দ্বিতীয় এই ধমক চমক, ইতিমধ্যে কেন্দ্রীয় নির্বাচন কমিশন মুখ্য সচিবকে জবাবদিহি করতে বলেছে যে আপনি পাশে বসে থেকে একজন জনপ্রতিনিধি, সর্বোচ্চ পদে থাকা, নির্বাচনের দায়িত্বে থাকা একজনকে, সাংবিধানিক প্রধান তিনি একটা বোর্ডের, তার সঙ্গে বলছে আপনি সইছেন। কারণ 256 নম্বর আর্টিকেল অনুযায়ী এক্সিকিউটিভ পাওয়ার, কসি ফেডারাল সেন্টার সেন্ট্রিক যে আমাদের সম্পর্ক রাজ্য এবং সেন্ট্রালের, কসি ফেডারাল স্ট্রাকচার, সেখানে সেন্ট্রালের কোন আইনকে ইমপ্লিমেন্ট করতে রাজ্যের মুখ্যমন্ত্রীকে কেউ বলে না, বলে হচ্ছে 256 নম্বর আর্টিকেল অনুযায়ী এক্সিকিউটিভ পাওয়ারটা দেওয়া আছে স্টেটের মুখ্য সচিবের কাছে। তা মুখ্য সচিব বাধ্য, তাই মুখ্য সচিবকে ডেকে পাঠানো হয়েছিল যে বিএলআরও যে অসভ্যতামি করছে, চোর ছেঁচড়ামি করছে, ক্রিমিনাল মিসকন্ডাকশন করেছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেননি কেন? কি হচ্ছে যেটা, এই যে কনস্টিটিউশনাল প্রিন্সিপাল এবং মরালিটিটার যে ধ্বংস হচ্ছে শুধু ভোট ব্যাংকের স্বার্থে দুটো দলের। দেখো এসআইআর নিয়ে কনসাসনেস দুটো দলের কেউ চায় না। আমি আবারও বলছি, এসআইআর কিন্তু কনস্টিটিউশনাল ম্যান্ডেট, কিন্তু তার পদ্ধতি, তার স্যানিটি, যেই দলটার দেখার কথা প্রধান বিরোধী দল হিসাবে সর্বভারতীয় স্তরে, সে তার রাজ্যে উস্কানিমূলক মন্তব্য করে যাচ্ছেন, তার রাজ্যে ভয় ধরিয়ে যাচ্ছেন, তার রাজ্যে তার প্রশাসনিক কর্তাদের তিনি একটার পর একটা অসহযোগিতার আড়ালে একটা জটিলতা তৈরি করতে যাচ্ছেন। তোমরা কি জানো এই ধরনের জটিলতা ডিসেম্বরের মধ্যে যদি কোনোভাবে এই রোল লিস্ট, যেটাকে আমরা বলি ওই তালিকা সংশোধন না হয়, তাহলে ডিউ টাইমে ভোটটা হবে না। আর ডিউ টাইমে ভোটটা না হলে, ভোটার লিস্টটা তৈরি না হলে, ঠিক যেমন আসাম আর ইয়েতে হয়েছিল, জম্মু কাশ্মীরে রাষ্ট্রপতি শাসন জারি করে পরে ভোটটা করানো হয়েছিল, ঠিক নর্মাল কোর্সে কিন্তু নির্বাচন কমিশনের কাছে সেই ক্ষমতা আছে 356 ধারা জারি করার। ওই দিকেই এগিয়ে যাচ্ছে রাজ্যটা। উনি গত 2 দিন 3 দিন যে ভাষায় কথা বলেছেন, প্রশাসনিক কর্তা এটা বলতে পারে না। শুধু এই রাজ্যে নয়, ভারতবর্ষের থ্রু আউট ইন্ডিয়া একটার পর একটা কিন্তু এসআইআরটা হবে। প্রধান বিরোধী দল প্রতিবাদ না করে বরং কি পুয়াচ নির্বাচন কমিশনের কাজকলাপে যদি তারা লক্ষ্য রাখতো, আমার মনে হয় অন্তত কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সম্পর্কে যেটা আপাতত বিরোধীদের অভিযোগটা, তারা কেন্দ্র সরকারের হয়ে কাজ করছেন, যদি সেটা সত্যি হয়ে থাকে তাহলে সেটা অন্তত প্রতিহত করা যেত। আমরা শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে দেখলাম, তিনিও বলছেন যে যদি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য নির্বাচন কমিশনারের উদ্দেশ্যে যে মন্তব্য করেছেন তার প্রমাণ না দেন, দুর্নীতির প্রমাণ যদি না দেন, তাহলে এরপরে আমরা ফাঁস করব রাজ্যের আমলাদের দুর্নীতি। দেখুন এই হুমকির খেলা, এই যে তু ম্যায় চলছে, তো প্রধান বিরোধী দলের নেতা সম্পর্কেও তো আমার যথেষ্ট ইয়ে আছে যে তিনি সরকারের পলিসিগুলো কি করে বলেন। নির্বাচন কমিশন তো একটা অটোনোমাস, প্রধানমন্ত্রীও তার সম্পর্কে বলতে পারেন না। তিনি হঠাৎ করে বলে দিচ্ছেন এসআইআর হবে, কালকে এক সেন্ট্রাল মিনিস্টার বললেন 1,24 না 25 লাখ লোক নাম কাটা যাবে। কে বলেছে? সংখ্যাটা 5 কোটি হোক না কেন, 7 কোটি হোক, 7 কোটি ভোটার সবার নাম কাটা যায়, তা উনি বলবেন কি করে? উনি ইয়ে করে আসলে যেটা হচ্ছে, বুঝলে, ওই যে একটাই কথা, সাধারণ মানুষের আতঙ্কটাকে কাজে লাগিয়ে ভোট ব্যাংকে পুষ্ট হচ্ছে দুটো দল, মাঝখানে কেউ নেই। আর সাধারণ মানুষের কথা কি ভাবা হচ্ছে? উত্তরবঙ্গে এত বড় বন্যা হলো, এত মানুষ মারা গেল, সেখানেও রাজনীতি, খগেন মুর্মু আক্রান্ত হয়েছেন, তাই নিয়ে গোটা দেশ উত্তাল করার চেষ্টা বা প্রয়াস বিজেপির তরফ থেকে করা হচ্ছে। পাল্টা তৃণমূল কংগ্রেসেরও পাল্টা ন্যারেটিভ দেওয়ার চেষ্টা হচ্ছে। সাধারণ মানুষের কথা কি ভাবা হচ্ছে? সেটাই আমারও প্রশ্ন, যে উত্তরবঙ্গে তো আমি সেই সময়টা আটকে বন্দি দশায় দেখছি ধ্বংস কাকে বলে। জল নেই, খাবার নেই, বন্য পশুর হামলায় মারা যাচ্ছে একের পর এক। গতকাল আমার এক বন্ধু মারা গেছে হাতির আক্রমণে, তোমার চাইলে ছবি দেখাতে পারি, ভয়ানক, পিষে ফেলেছে। বন্যপ্রাণীরাও বাঁচতে চাইছে, মরিয়া ওরা। দুটো বন্য শুয়োরের হামলায় দুটো লোক অলরেডি মারা গেছে। আমার এক বন্ধু মারা গেল, টিপু বর্মন। এই প্রশ্নটা এখানে গিয়ে, মানুষ যখন অসহায়, মানুষ যখন
মানে শক্তি চট্টোপাধ্যায়ের সেই বিখ্যাত মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। তো মানুষ হয়ে পাশে কারা দাঁড়াচ্ছে? দুটো দল, উত্তরবঙ্গে 22টা এমএলএ, 8টার মধ্যে 6টা এমপি বিজেপির। আচ্ছা ধরলাম তারা প্ল্যান নিয়ে গেছে, তৃণমূল হামলা করেছে, ম্যাসাকার একটা পরিস্থিতি হয়েছে। তুমি বলো তো, ওই ম্যাসাকার পরিস্থিতির পাল্টা চলে গেল কোথায়? ত্রিপুরা। উত্তরবঙ্গ চলে গেল ত্রিপুরায়, আগরতলা। উত্তরবঙ্গের মানুষের দুর্ভোগগুলো আর মিডিয়ায় আমরা দেখতে পেলাম না। দেখলাম যুযুধান দুটো গোষ্ঠী, রাজা একে ওকে মারছে, ওকে মারছে, আদিবাসী নিগ্রহ এমপি। সত্যি তো, একটা বর্ষিয়ান সাংসদ, ভূমিপুত্র ওখানকার আদিবাসী, তোমার দেখো তো কি কায়দায় হামলাটা করেছে। আমার প্রশ্নটা হচ্ছে, সংবিধান অনুযায়ী বিরোধীরাও সমান রেসপন্সিবল মানুষের দুঃখ দুর্দশার পাশে দাঁড়ানো। শুধু সরকারে যারা আছে তাদের দায় নয়, সংবিধান তাদেরও দায় দিয়েছে। তারা যদি ওখানে পৌঁছয়, কোনো কারণ যদি রাজ্য পৌঁছতে দেরি হয়, ধরো রাজ্য এখানে কার্নিভাল নিয়ে ব্যস্ত ছিল, পৌঁছতে দেরি হয়েছে, তাহলে তাদের মারতে হবে। প্রশ্নটা এটা। আর তাদের মারার প্রেক্ষাপটে আমার আগরতলায় একটা পার্টি অফিস ভাঙতে হবে, চোখের বদলা চোখ। এই কি ধরনের রাজনীতি? এই যে বারবার ধরে পলিটিক্স অফ ডিসপ্লে, অর্থাৎ মুখ্য ইস্যুটাকে ধামাচাপা দিয়ে গৌণ ইস্যুটাকে তুলে আনো মিডিয়াতে, এটাই হচ্ছে এই মুহূর্তে শাসক বিরোধী দুটো দলের মুখ্য কাজে রাজ্যে।